আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ডাক্তার মেহেদী হাসান লেমন আপনাদের সাথে কিছুক্ষণ আছি, কিছু বিষয়ে কথা বলবো, আলোচনা করব। আজকে আসলে আমরা কথা বলবো হচ্ছে এই 42তম স্পেশাল যে বিসিএসটা হলো এখানে এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো। প্রথমে যখন আলোচনা হলো বা বিভিন্ন মহল থেকে কথা আসলো যে একটা স্পেশাল বিসিএস হবে যেটা ডাক্তারদের জন্য, তখন একটা কনফিউশন ছিল স্পেশাল বিসিএসটা আসলে হবে কি হবে না। যখন জানা গেল না এটা হবে, তারপরে কনফিউশন হলো আসলে কতজন ডাক্তার নেবে, 2000 ডাক্তার নেবে নাকি 4000 নাকি কতজন, পোস্ট ফাঁকা আছে কিনা, নতুন করে পোস্ট ক্রিয়েট হবে কিনা। তারপর যখন জানা গেল না এটা হবে, তারপর কনফিউশন হলো এটা আসলে অর্থ বরাদ্দ হয়েছে কিনা, অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পেয়েছে কিনা, পিএসসির কাছে এসেছে কিনা, এসব হাজারো কনফিউশন। তারপর যখন শিওর হওয়া গেল যে পরীক্ষাটা হবে, তখন একটা কনফিউশন চলে আসলো যে সিলেবাসটা কি হবে, এটা কি আগের পিএসসির সিলেবাস অনুযায়ী হবে নাকি নতুন কোনো সিলেবাস দেওয়া হবে। সিলেবাসটা দিয়ে দিল। তারপর অনেকেই পরীক্ষা দিল আর কি। পরীক্ষার কোশ্চেন অনেক কঠিন হয়েছে, আমরা সবাই জানি। তো তখন একটা বার্নিং কোশ্চেন, কাটমার্ক কত থাকবে, কোনটার অ্যান্সার কি হবে, কোনটার অ্যান্সার কোনটা পিএসসি নিচ্ছে, আমার কত থাকবে, কনফিউশন ছাড়া কত, কনফিউশন সহ কত, এসব জল্পনা কল্পনার পরে রেজাল্টটা হলো। রেজাল্টে প্রায় 6000 টিকলেন আপনারা। তারপর ভাইভার পালা। ভাইভার সময় আর একটা সমস্যা হলো, সেটা হচ্ছে করোনার প্রবলেমটা আর কি। করোনার প্রকোপ বেড়ে গেল, ভাইভা স্থগিত হলো, আবার শুরু হলো, স্থগিত হলো, আবার শুরু হলো, ভাইভা পিছিয়ে গেল, কঠোর লকডাউন হলো। তারপর আবার ভাইভা শুরু হলো 2টা শিফটে, কার পরীক্ষা প্রথম শিফটে, কার পরীক্ষা সেকেন্ড শিফটে, কার পরীক্ষা আগে হবে, কার পরীক্ষা পরে হবে, কে আবার ফাদার অফ নন ক্যাডারের বোর্ডে পরীক্ষা দিবে, কে মাদার অফ নন ক্যাডারের বোর্ডে পরীক্ষা দিবে, কোন স্যার কোনটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন, কোন স্যার বেশি মার্ক দেয়, কোন স্যার কম মার্ক দেয়, কত কনফিউশন। ভাইভা শেষে আবার রেজাল্ট কবে হবে, 7 দিনের মধ্যে দিবে নাকি 1 মাসের মধ্যে দিবে, নাকি বেশি দেরি হবে। ওকে, আচ্ছা, 1 মিনিট একটু সরি। সরি, এখানে ওরিয়েন্টেশনের বোধহয় একটা প্রবলেম ছিল, সর্ট আউট করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন আপনার কেউ একজন কাইন্ডলি একটু কমেন্ট করবেন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমার ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। ওকে, আমি কথা বলছিলাম আমার মিসেসের সাথে, ও আপনাদের সাথে এবার 42তম স্পেশাল বিসিএস পরীক্ষায় রিকমেন্ডেড হয়েছেন। আচ্ছা, কথা ছিলাম আমরা তো আমরা কথা বলছিলাম অনেক কনফিউশন নিয়ে। তারপর অনেক কনফিউশনের পরে, অনেক জল্পনা কল্পনার পরে, অনেক হাজারো পোস্ট, হাজারো জিজ্ঞাসা, হাজারো ট্রোলিং, এরকম হাজারো উৎকণ্ঠা আবেগের মধ্য দিয়ে অবশেষে আপনারা যারা সাময়িকভাবে রিকমেন্ডেড হলেন, সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, তাদেরকে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের হার্টস বুক সিরিজের পক্ষ থেকে, ফ্যান্টাসি ভাইবা গাইডের পক্ষ থেকে, হার্টস এমসিকিউ বইয়ের পক্ষ থেকে, কনসাইজ বিসিএস প্রিলিমিনারি বইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে পড়াশোনা রিলেটেড আমি আসলে কোনো কথা বলবো না, পড়াশোনা রিলেটেড কথাবার্তা আমরা একটু পরে বলবো। কেউ একজন কমেন্ট করেছেন সাউন্ডটা আসতে হচ্ছে, আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন ঠিক মতো? মাহাদি, মাহাদি দেখছো? মাহাদি, সাউন্ড কি শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে, মেহরুন তোমা আমার ইন্টার্ন ছিল, সে কমেন্ট করেছে ঠিক আছে। আচ্ছা,
তো আমি আজকে আসলে পড়াশোনা রিলেটেড খুব একটা কথা বলবো না, আমি পড়াশোনার বাইরে মানে আপনি উপজেলায় যে কী ট্রিটমেন্ট দিবেন, কীভাবে কী করবেন এগুলো বিষয়ে একটু পরে কথা বলবো। আমি একটু ইন জেনারেল কিছু বিষয়ে কথা বলি আপনাদের কারেন্ট সিচুয়েশন নিয়ে। আসলে এখন সবার কোশ্চেন যে আসলে কী হবে। অ্যাজ ইউজুয়াল বিসিএসের যেটা নিয়ম সেটা হলো আপনি যখন রিকমেন্ডেড হবেন তারপর পরের স্টেপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশনে যারা ওকে থাকবে তাদের একটা গেজেট হবে। গেজেট হওয়ার পরে কাগজপত্রটা সেটা আপনাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চলে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চলে যাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় মানে আমাদের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে নিয়োগ দিবে। নিয়োগ দেওয়ার পরে সাধারণত এটা একটা যেহেতু আমাদের আলাদা আলাদা ক্যাডারের আলাদা আলাদা নিয়োগ হয়, যদি ছোট নিয়োগ হয় যেমন 220 জন 22 জন রেগুলার বিসিএসের হয় তাহলে ছোট একটা অডিটোরিয়ামই হয়, সরকারি অফিসগুলোতেই হয়। যেমন আমাদের 38 বিসিএসের সময় হচ্ছে নিয়োগ হয়েছিল নার্সিং অধিদপ্তরে, ওদের যে অডিটোরিয়ামটা ছিল। আনফর্চুনেটলি আমাদের ডিজিএইচএস যেটা আমাদের ডিজি হেলথ, এখানে একটা অডিটোরিয়াম আছে কিন্তু অডিটোরিয়ামটা ছোট, মানে আমাদেরকে 200 জনকে অ্যাকোমোডেট তারা করতে পারে না। যদি স্পেশাল বিসিএসের ক্ষেত্রে যেমন 39 বিসিএসে সেখানে প্রায় 4500 ডক্টর জয়েন করেছিলেন ফার্স্ট ফেজে, পরে আরও 2000। এই 4500 মানুষকে এক জায়গায় একত্রিত করে তাদেরকে জয়েনিং করানো একটা আমাদের যে গভর্নমেন্ট যে ফ্যাসিলিটি এটার মধ্যে আসলে সম্ভব ছিল না। এই জন্য আমাদের এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে কনভেনশন সেন্টার, বসুন্ধরা কনভেনশন সেন্টার যেটা, ওখানে প্রোগ্রামটা হয়েছিল। আপনারা হয়তো অনেকে গিয়েছেন ওই জায়গায়, 300 ফিট রাস্তার ওইদিকে আর কি, পূর্বাচল এই আর কি। তো তারপর যেটা হবে আপনাদেরকে যারা জয়েন করবেন তাদেরকে, সবাই তো জয়েন করবে না, কিছু মানুষ থাকবে তারা জয়েন করবে না। যারা জয়েন করবে তাদেরকে সর্ট আউট করে হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে। পোস্টিং দিয়ে একটা অর্ডার দেওয়া হবে, এই জায়গায় আপনাদের পোস্টিংয়ে বলে দেওয়া হবে যে আপনাদের হচ্ছে আপনার এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনারা ওই জায়গায় যে পোস্টিং জয়েন করবেন। তারিখ রশিদ আমার বন্ধু কমেন্ট করেছেন, দিলাম না বিসিএস। আচ্ছা, সাধারণত 3 দিন থেকে 4 দিন সময় দেওয়া হয় যে আপনি এর মধ্যে যে ওখানে জয়েন করবেন। তো কিন্তু এখানে যেহেতু আমাদের এই স্পেশাল বিসিএসটা হচ্ছে একটা স্পেশাল সিচুয়েশন, একটা কোভিডের জন্য, সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে কোভিড সিচুয়েশনে হয়তোবা তাড়াতাড়ি নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা আগে না হয়ে আগে জয়েনিং তারপরে ভেরিফিকেশনটা হতে পারে। কারণ আমরা জানি যে ভেরিফিকেশন হতে মিনিমাম 6 মাস লাগে। আমাদের সময় যারা 39 বিসিএসে যারা ছিলাম আমরা, তাদেরকে ভেরিফিকেশনে প্রায় 6 মাস সময় লেগেছিল। তো যেহেতু পরীক্ষাটা হয়েছেই একটা দ্রুততম সময়ে নিয়োগ দেওয়ার জন্য, সেক্ষেত্রে ভেরিফিকেশনটা পরে হয়ে আগে নিয়োগটা হওয়ার সম্ভাবনা বেশি। তবে আরেকটা সম্ভাবনা আছে, সেটা হলো আমি আজকে একজনের সাথে কথা বললাম। আপনারা হয়তো জানেন অনেকেই, আগে 39 বিসিএসে জয়েন করেছিলাম, তারপরে 38 হয়ে যাও, 39 থেকে আমি রিজাইন দিয়ে আবার 38-এ জয়েন করেছি। তো এক্ষেত্রে আমাকে অনেকটা অফিসে যেতে হয়েছে, অনেকজনের সাথে কথা বলতে হয়েছে। তো এখানে আসলে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি আমি। মিনিস্ট্রির একজন মানুষ যিনি কিনা আমার ওই সময় কিছু হেল্প করেছিলেন, তার সাথে আজকে আমি ফোনে কথা বললাম। তাদের ভাষ্যমতে আর কি, তার ভাষ্যমতে যে এখন পর্যন্ত পিএসসি থেকে পেপারসরা মিনিস্ট্রিতে এখনও আসেনি। তো মিনিস্ট্রি এখনও সিদ্ধান্ত নেয় নাই। হেলথ মিনিস্ট্রি তো আগে থেকে যেটা সিদ্ধান্ত ছিল যে আগে দ্রুততম সময় নিয়োগ দেবে, দ্রুততম সময় নিয়োগ দেওয়ার জন্যই কিন্তু আপনাদের 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট কিন্তু দিয়ে দিল। কিন্তু এখন জনপ্রশাসন মন্ত্রণালয় চিন্তা করছে, এখন কিন্তু করোনার প্রকোপটা অনেক কম। আপনারা জানেন যে শনাক্তের হার 10%-এরও অনেক কম, প্রায় 8-এর আশেপাশে। সেক্ষেত্রে তারা চাচ্ছে যে আগে ভেরিফিকেশন হয়ে পরে অ্যাজ ইউজুয়াল যেটা নিয়োগ সেভাবে হবে। কিন্তু এটা আসলে কেউ শিওরলি বলতে পারবে না, পরে সিদ্ধান্ত হয়তো হবে পরের সপ্তাহে। আমরা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি আর কি। তো দুইভাবেই হতে পারে, একটা হচ্ছে আপনাদের এখন নিয়োগ দিয়ে দিবে, নিয়োগ দেওয়ার পরে আপনারা জয়েন করবেন, জয়েন করার পর ভেরিফিকেশন হবে, তারপরে আপনাদের যে গেজেট যেটা হওয়ার কথা, মানে চূড়ান্ত গেজেট। আর অথবা যেটা অ্যাজ ইউজুয়াল নিয়োগ সেটা হলো আগে পুলিশ ভেরিফিকেশন, তারপরে গেজেট, তারপর জয়েনিং, তারপর পোস্টিং। সেক্ষেত্রে পোস্টিংয়ের ক্ষেত্রে এখানে দুইটা কথা শোনা যাচ্ছে। একটা হচ্ছে আপনাদের কোভিড হসপিটালে পোস্টিং দিতে পারে, অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে পোস্টিং দিতে পারে, এবং অথবা কিছু মানুষকে উপজেলা হেলথ কমপ্লেক্সে এবং কিছু মানুষকে কোভিড হসপিটালে পোস্টিং দিতে পারে। সবগুলো কথাই যুক্তিসঙ্গত, কিন্তু কেউ আসলে জানে না, এটা সবাই নিজস্ব যুক্তি থেকে বলছে, কারো না কারোটা তো মিলে যাবেই। ব্যাপার হলো আপনাদের নিয়োগটাই হচ্ছে কোভিডের জন্য, তো খুব সম্ভাবনা আছে আপনাদের নিয়োগটা কোভিড হসপিটালে হবে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে উপজেলায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ উপজেলা থেকে আমরা জানি 39 বিসিএসের 2 বছর পূর্তি হবে 12ই ডিসেম্বর। তো 9 ডিসেম্বর হচ্ছে আমরা জয়েন করেছিলাম মিনিস্ট্রিতে, সেই হিসেবে চিন্তা করলে 9 ডিসেম্বর 2 বছর পূর্তি হয়, কিন্তু আমাদের
উপজেলায় জয়েন করেছি আমরা 12ই ডিসেম্বর, সেক্ষেত্রে 2 বছর পূর্ণ হয় হচ্ছে 12 ডিসেম্বর। কিন্তু 12 ডিসেম্বর পর কিন্তু অনেক ফাঁকা হয়ে যাবে, কারণ যারা কোর্সে ছিলেন, MDMS ছিলেন বা ডিপ্লোমাতে ছিলেন, তারা চলে আসবেন, কোর্সে ফেরত আসবেন। আর যারা FCPS-এ ছিলেন তারা হয়তো ট্রেনিং পোস্টে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে চলে আসবে। তো সেক্ষেত্রে উপজেলা কিন্তু ফাঁকা হয়ে যাবে অনেকখানি। এই জন্য উপজেলাতে দেওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে সেক্ষেত্রে আবার দুটাই হতে পারে, কিছু মানুষকে কোভিড ডেডিকেটেড হসপিটালে এবং কিছু মানুষকে উপজেলা হেলথ কমপ্লেক্সে দিতে পারে। তবে একটা বিষয় একটু শোনা যাচ্ছে, সেটা হচ্ছে 39-এর যে সেকেন্ড ফেজ ছিল, মানে প্রথম 4,500 নেওয়ার পরে যে 2,000 নিয়েছে কোভিড হসপিটালে দেওয়ার জন্য, অনেকটা শোনা যাচ্ছে যে এদেরকে আবার উপজেলাতে দিয়ে 42কে ম্যাক্সিমামই কোভিড হসপিটালে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তবে সবগুলোই হাইপোথিসিস, কোথাও কোনো অথেন্টিক সোর্স থেকে কিছু আসেনি, সবই এগুলো হচ্ছে মানে আমরা আমাদের আশেপাশের মানুষজন যৌক্তিকভাবে চিন্তা করেছেন যে এইভাবে হতে পারে। আর এই ব্যাপারগুলো যত কোর্ট থেকেই নিউজ আসুক না কেন, এগুলো কখনোই কারো ব্যক্তিগত সিদ্ধান্ত এক্সারসাইজ হয় না, এটা একটা মিটিং হয়, মিটিংয়ে যে সিদ্ধান্ত হয় সেটাই। এখানে কে কত প্রভাবশালী বা কে মানুষ কী বললো এরকমের খুব একটা প্রভাব পড়ে না। ওই মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হবে, মিটিংয়ে যৌক্তিক যেটা হবে, সবার কথা শুনে যেটা বেশি যৌক্তিক হবে সেই সিদ্ধান্তই গৃহীত হবে এবং সেটাই বাস্তবায়িত হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে কি হতে পারে জয়েনিং পর্যন্ত। তো এখন জয়েনিং পর্যন্ত তাহলে আপনাদের কাজ কি? জয়েনিং পর্যন্ত আপনাদের আসলে কোনো কাজ নেই, আপনাদের কাজ হচ্ছে রিল্যাক্স করা। অনেক পড়াশোনা করছেন, অনেক স্ট্রেস নিয়েছেন, এখন হচ্ছে মানে রিল্যাক্স করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘোরাঘুরি করবেন, ফ্যামিলিকে টাইম দিবেন, বিয়ে শাদীর কথা থাকলে বিয়ে শাদী করে ফেলবেন, কোথাও ঘুরতে যাইতে মন চাইলে ঘুরতে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে পেপারসগুলো রেডি রাখবেন। দেখা যাচ্ছে যে অনেকের আমাদের MBBS সার্টিফিকেট উঠাইছেন বা BMDC's কাজ বাকি আছে কিছু, এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে এগুলো সর্ট আউট করে ফেলতে হবে দ্রুতই। আর একটু চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখবো কীভাবে? আমরা আপনাদের যে গ্রুপগুলো আছে, আপনাদের 42 BCS-এর চূড়ান্তভাবে যারা এখন পর্যন্ত সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের নিশ্চয়ই ফেসবুকে গ্রুপ আছে, বা আপনাদের জেলা ভিত্তিক বা আপনাদের মেডিকেল কলেজ ভিত্তিক যে গ্রুপগুলো আছে এগুলোতে মোটামুটি নজর রাখবেন। দিনে একবার হলো স্ক্রল করে দেখবেন কোনো নতুন কোনো নিউজ আসছে কিনা। তো এই জায়গাগুলোতে যেটা হবে, আপনার কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনি যে যাদেরকে রেফারেন্স দিয়েছেন, এই যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, যেটা পুলিশ ভেরিফিকেশন ফর্মে 2 জনকে রেফারেন্স দিয়েছেন, নাম দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন। অনেকেই ফোন নাম্বার দেন নাই, কারণ ওখানে ফোন নাম্বারের কথা লেখা নেই। কোনো সমস্যা নেই, ফোন নাম্বার দিলেও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই। আপনি যে ফর্মটা পূরণ করেছেন তার একটা কপি পুলিশের কাছে আসবে আপনার স্থায়ী ঠিকানায়, আরেকটা যাবে হচ্ছে আপনার ক্যাম্পাস ভেরিফিকেশনের জন্য। ক্যাম্পাস ভেরিফিকেশনে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। ক্যাম্পাস ভেরিফিকেশনে যাদের কাছে যাবে, কেউ আপনাকে চিনুক না চিনুক, বলবে যে হ্যাঁ খুব ভালো ছেলে, কোনো প্রবলেম নেই, কাগজপত্র একটু চেক করবে আপনি সত্যি ওখানকার স্টুডেন্ট কিনা। প্রিন্সিপালের কাছে যাবে, প্রিন্সিপাল বলবে হ্যাঁ আমি চিনি, খুব ভালো, কারণ প্রিন্সিপালের পক্ষে তো সবাইকে চেনা পসিবল না, ওইভাবে যাচাই করাও সম্ভব না, সো এখানে কোনো প্রবলেম নেই। আরেকটা হচ্ছে আপনার এলাকায় ভেরিফিকেশন হবে। এলাকায় ভেরিফিকেশনে আপনার জনপ্রতিনিধির কাছে আপনি যে একটু কথা বলে আসবেন, আপনি যে বা আপনার অভিভাবক যে একটু কথা বলবেন যে হ্যাঁ আমি তো BCS-এ টিকেছি, এখন হচ্ছে ভেরিফিকেশন আসতে পারে, আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে আর কি, যেন আপনার জিনিসটা মাথায় থাকে। আর হচ্ছে যদি পুলিশ আপনাকে খুঁজে না পায়, সেক্ষেত্রে রেফারেন্সের কাছে যোগাযোগ করবে। এই জন্য রেফারেন্স যাদেরকে দিয়েছেন তাদের সাথেও একটু কথা বলে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার আশেপাশে যারা আছেন তাদের সাথেও একটু কন্ট্যাক্ট মেনটেন করবেন। কারণ হলো পুলিশ যখন আপনাকে খুঁজে পাবে না, তখন কিন্তু সবার আগে যেটা করবে সেটা হলো আরও যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনার জেলায় বা আপনার আশেপাশ থেকে আপনার থানায় বা উপজেলায়, তাদের সাথে আগে যোগাযোগ করবে যে আপনি ওনাকে চিনেন কিনা, ওর সাথে কীভাবে যোগাযোগ করা যায়, কন্ট্যাক্ট করা যায়। সেজন্য আপনাদের আশেপাশে যারা আছে তাদের সাথে অবশ্যই সুন্দর একটা যোগাযোগ মেনটেন করতে হবে। এবং পুলিশ ভেরিফিকেশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পুলিশ ভেরিফিকেশনে আপনি যে ফর্মটা দিয়েছেন ওই ফর্মটাই পুলিশ নিয়ে আসবে, নিয়ে এসে জাস্ট হচ্ছে আপনার এগুলো যাচাই করবে, আপনার নাম এটা কিনা, আপনার বাড়ি এখানে কিনা, আপনার নামে কোনো মামলা আছে কিনা এটা দেখবে। আপনার নামে যদি মামলা না থাকে তাহলে প্রবলেম নেই, মামলা যদি থেকে থাকে কারো দুর্ভাগ্যবশত, এটা সর্ট আউট করে নেবেন আর কি, মিউচুয়াল করে হোক যেভাবে হোক মামলাটা সর্ট আউট করতে হবে। মামলা সর্ট আউট না করলে ভেরিফিকেশন একটু প্রবলেম হয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে পুলিশ আপনার সাথে যোগাযোগ করবে, আপনার একবারে পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আগে যেটা হতো NSI ভেরিফিকেশন হতো, এখন NSI ভেরিফিকেশন হয় না, আপনার থানা থেকে ভেরিফিকেশন হবে, অথবা SB যে স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের একটা ব্রাঞ্চ, এখান থেকে আপনার ভেরিফিকেশন হবে। আরেকটা ভেরিফিকেশন হতে পারে, সেটা হচ্ছে প্রশাসনিক ভেরিফিকেশন, যেটা আপনার উপজেলার ইউনো অথবা এসিল্যান্ড আছেন তারা ভেরিফিকেশন করবে। যখন ভেরিফিকেশন শুরু হবে আপনি যে ইউনোর সাথে একবার দেখা করে আসতে পারেন যে আমি অমুক, আমার হচ্ছে ভেরিফিকেশনের জন্য কাগজপত্র আসতে পারে আপনার কাছে, এটা করতে পারেন।
আরেকটা জিনিস হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যারা আছেন বা আত্মীয় স্বজন বা অনেকে শত্রুতা থাকে, তারা হয়তো নেগেটিভ কিছু বলবেন বা কিছু বলতে পারেন। সেক্ষেত্রে এগুলো নিয়ে অত টেনশনের কোনো কারণ নাই। আসলে পুলিশ চাইলেই আপনার এগেনস্টে নেগেটিভ দিতে পারবে না। দিলে আপনার হচ্ছে ওই সাক্ষী লাগবে এবং তাদের রিটেন সিগনেচার লাগবে এবং প্রুফ লাগবে। তো আপনার যত শত্রুই হোক না কেন, কেউ কিন্তু রিটেন কোনো অভিযোগ দিতে সাহস পাবে না, মানে তাকে সিগনেচার দিতে হবে, লিখিত দিতে হবে, এই প্রবলেম। তো এগুলো আসলে খুব বেশি হয় না, এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই। সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে আপনার যদি নামে মামলা থাকে। মামলা নিশ্চয়ই থাকে না, দুই একজনের যদি থাকে, দুর্ভাগ্যবশত এটা সর্ট আউট করতে হবে আর কি। আচ্ছা, একটা বিষয় হলো পুলিশ। পুলিশ নিয়ে ভয়ের কিছু নাই, ওনারা খুবই আন্তরিক থাকেন। পুলিশের একটা ডিপার্টমেন্টই থাকে যেটা ভেরিফিকেশনের কাজ করে, ওনারা আন্তরিক থাকবেন। আর বাসায় আসতে পারেন ওনারা, হালকা আপ্যায়ন করলেন আর কি। আর ওনারা কয়েকটা জিনিস দেখতে চাইতে পারেন। একটা হচ্ছে আপনার বাসার বা বাড়ির দলিল, স্থায়ী ঠিকানার জন্য এখানে জমি থাকা বাধ্যতামূলক, এটা দলিল দেখতে চাইতে পারেন। এবং আপনার হচ্ছে আরেকটা প্রুফ হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের একটা কপি তারা নিয়ে রাখতে পারেন। এই জন্য একটা বিদ্যুৎ বিলের কপি ফটোকপি করে রেখে দিতে পারেন, ওরা চাইতে পারেন। আরেকটা জিনিস চাইতে পারেন, সবার ক্ষেত্রে চায় না, যারা অবিবাহিত আছেন তাদের অবিবাহিত একটা প্রত্যয়নপত্র অনেকেই চায়। আগে থেকে এটা নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। যদি এরকম চায় তাহলে এই আপনাদের যে কমিশনার বা মেম্বার বা চেয়ারম্যান আছেন তাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র লিখে দিলে ওরা সিগনেচার করে দেয়, কেউ এটা জমা দেবেন আর কি। এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নেই। আর ওনারা পেপারস ওইরকম কিছু চায় না। পেপারস হচ্ছে আপনাদের নর্মাল এসএসসি, এইচএসসি, এমবিবিএস, পিএমডিসি রেজিস্ট্রেশন, এই পেপারসগুলো তাদেরকে দিতে হয় আর কি। আর একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি, মা বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি চাইতে পারে, এগুলো কপি করে রাখবেন। আর ছবি সাধারণত চায় না, তারপরেও সত্যায়িত কিছু ছবি রাখবেন আপনার বাসায় এখন। আচ্ছা, এই হচ্ছে ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার। ভেরিফিকেশন নিয়ে ওইরকম টেনশনের কোনো কারণ নেই। অনেকেই অনেক কথা বলবে, এগুলো মানে বেশিরভাগই গুজব। আচ্ছা, আরেকটা হলো ভেরিফিকেশন ছাড়া হোক বা ভেরিফিকেশন সহ হোক, ভেরিফিকেশন, একজন কোশ্চেন করছেন, নসরিন আঞ্জুম নওয়ার পার্মানেন্ট অ্যাড্রেসে কেউ থাকে না, সেখানে পুলিশ গেলে কি করতে পারি? কেউ থাকে না, আপনার আশেপাশের লোকজনকে বলে রাখতে হবে যে আমার এইরকম ভেরিফিকেশন আসতে পারে, এবং অবশ্যই ওখানকার যে জনপ্রতিনিধি তাকে বলে আসতে হবে। আর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সত্যি ওটা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে না চিনলেও আপনার মা বাবাকে কিন্তু কেউ না কেউ চেনার কথা, প্রবলেম হবে না। আপনি আশেপাশের মানুষজনকে বলে আসবেন, সাথে ওখানকার যিনি জনপ্রতিনিধি তাকে অবশ্যই বলে আসবেন। আমি 42 বিসিএস রিকমেন্ডেড এবং আমি ইউকেতে স্কলারশিপ পাইছি পাবলিক হেলথে, একদম আমি কি জয়েন করে ছুটি নিয়ে যেতে পারবো কি না? ছুটি নিয়ে যাওয়ার যতদূর জানি 2 বছরের আগে নিয়ম নেই, তারপরও আপনি কথা বলে দেখতে পারেন, জয়েন করার পরে কথা বলে দেখতে পারেন। আচ্ছা, এরপরে নিয়োগ। আপনারা নিয়োগ যখন হবে, ইউজুয়ালি নিয়োগের ক্ষেত্রে একটা ফরম্যাট থাকে, অ্যাপ্লিকেশন সচিব বরাবর অমুক, আমি আমার নাম এই, আমার রোল নাম্বার এত, এততম বিসিএসে রিকমেন্ডেড হয়েছে, আমার সিরিয়াল নাম্বার এত, আমি আপনার যোগদানপত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি, এরকম একটা ফরম্যাট থাকে। এই ফরম্যাট অনুযায়ী আপনি লিখে আপনি সিগনেচার দিয়ে 2টা কপি নিয়ে যেতে হয়, একটা কপি ওখানে জমা দিতে হয়, আর ওখানে একটা সিগনেচার করে একটা কপি আপনাকে ফেরত দেয়। এটা হচ্ছে জাস্ট জয়নিং প্রসিডিউর ইন দ্য মিনিস্ট্রিতে জয়নিংয়ের ক্ষেত্রে। ওখানে কিছু পেপারস লাগে, চাইতে পারে যে আপনার বিএমডিসির রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে আপনার এই অ্যাডমিট কার্ড, এইগুলো কিছু জিনিস চাইতে পারে। ইউজুয়ালি চায় না, ছবি লাগবে 2 কপি। আর এগুলো বলে দিবে, একটা বিসিএস টু বিসিএস ভ্যারি করে, আপনার ওখানে বলে দিবে যে এই জিনিসপত্রগুলো লাগবে। যে জিনিসপত্রগুলো লাগবে এগুলো আপনার নতুন কিছু না, সব কিছুই আপনি ভাইবার সময় যেগুলো দিয়েছেন তার মধ্যে এগুলো আছে, মানে পেপারসগুলো আপনার কাছে রেডি আছে আর কি। আচ্ছা, এরপরে আপনার জয়নিং হচ্ছে আপনার যোগদান কেন্দ্রে আর কি, মানে আপনি যেখানে পোস্টিং হলো সেখানে জয়নিংয়ের ক্ষেত্রে, সেখানে জয়নিংয়ের ক্ষেত্রে একটা ফরম্যাট থাকে। এই ফরম্যাটটা সবচেয়ে বেশি প্যানিকড হয়ে যারা, আমি কিভাবে জয়েন করব, কিভাবে একটা যোগদানপত্র লিখব, কি ফরম্যাটে লিখে নিয়ে যাবো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু সত্যি কথা বলতে আপনার যোগদান কেন্দ্র, যেটা আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স হোক অথবা আপনার কোভিড হসপিটাল হোক, সব জায়গায় কিন্তু একটা ফরম্যাট থাকে, আপনাকে কিছু লিখে নিয়ে যেতে হবে না, ওরাই লিখে দিবে। ওরাই লিখে দেওয়ার পরে আপনি জাস্ট ওখানে সিগনেচার করবেন, তারিখ দিবেন,
আর এটা হচ্ছে যোগদানপত্রের ব্যাপার। আর কিছু পেপারস লাগে আর কি, পেপারসগুলো দিতে হয় হচ্ছে আপনার এই এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, বিএমডিসি রেজিস্ট্রেশন, এমবিবিএস সার্টিফিকেট, আপনার স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড, আপনার ছবি, আপনার অ্যাডমিট কার্ড, আপনার গেজেটের কপি, আপনার পোস্টিং অর্ডার, এগুলো মোটামুটি তো লাগে। দুইটা জিনিস এক্সট্রা লাগে, একটা হচ্ছে আপনি যৌতুক দিবেন না এবং নেবেন না, একটা অঙ্গীকারনামা লাগে। এই অঙ্গীকারনামাটা হচ্ছে স্ট্যাম্পে লিখতে হয়। এটার ফরম্যাট হচ্ছে সব জায়গায় আছে, আপনি যে জেলায় থাকেন সেখানেও আছে, এবং ঢাকায় যে আজিজ সুপার মার্কেট বা ওই প্রেস ক্লাবের ওখানে যে নোটারি যেগুলো হয় ওখানেও পাবেন, ম্যাক্সিমাম দোকানই থাকে। এক এক জায়গায় একটু ভাষায় এদিক ওদিক থাকতে পারে, জাস্ট ওখানে স্মারক নাম্বার যেটা আপনাকে যে নোটিশটা দিবে ওই নোটিশের স্মারক নাম্বার এবং তারিখ বসিয়ে লিখলে হবে। ওরা পারে, এটা আপনার টেনশন করতে হবে না, জাস্ট ওদেরকে পে করবেন, ওরা সব করে দিবে। এবং এটা কোনো দিন কেউ পড়ে দেখবেন, এখানে ভুল টুল হওয়া বা ওই রকম সিরিয়াস কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সম্পত্তির হিসাব। সম্পত্তির হিসাবে একটা ফরম্যাট আছে, সম্পত্তির হিসাবের যে ফরম্যাট, ওই ফরম্যাট অনুযায়ী আপনাকে সম্পত্তির হিসাব দিতে হবে, কারণ পরবর্তীতে আপনি অবৈধ সম্পদ অর্জন করছেন কিনা এটা দেখার জন্য আপনি যোগদানের সময় আপনার কি সম্পত্তি ছিল এটা সরকার একটা রেকর্ড রাখে। তো সরকার এখন আপনি চাইলে, ধরেন আপনি চাইলেও 50 লাখ টাকা আপনি আপনার শুরুতে আছে দেখাতে পারবেন না, কারণ হচ্ছে আপনি 50 লাখ টাকা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি কেন এতদিন কর দেন নাই, তাহলে আপনি করের আওতায় আসতো, আপনি দেন নাই। আর যদি আপনি একদম কম দেখান না, সত্যি যা আছে, তাহলে কিন্তু যখনই আপনি একটা পরবর্তীতে বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন তখন দেখাইতে হবে এত টাকায় কিনলাম, তখন আপনাকে দেখাইতে হবে এই টাকাটা আপনি কোথায় পাইলেন। যদি আপনি দেখাইলেন হ্যাঁ আমি 30 লাখ টাকা আয় করছি, তখন হচ্ছে তো সরকার আপনাকে ধরতে পারে যে আপনি চাকরি করে কিভাবে 30 লাখ টাকা পাইলেন, আপনার তো মাসিক বেতন এত টাকা। এই জন্য এটা কিছু টেকনিক যদি শুরুতে না করা যায় পরে কিন্তু প্রবলেম হয়, কারণ আমরা জানি হচ্ছে আমরা যে আয়ের উপর ভ্যাট দেই, যেটা হচ্ছে আয় কর দেই আর কি, কর দেই, যে কর দেই, এই করের হচ্ছে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না, তারপর থেকে কর দিতে হয়। তার পরবর্তী 1 লাখ টাকার জন্য হচ্ছে 10% হারে কর দিতে হয়, তার পরবর্তী 1 লাখ টাকার জন্য হচ্ছে 5% হারে কর দিতে হয়, তার পরবর্তী 3 লাখ টাকার জন্য 15% হারে কর দিতে হয়। তো সত্যি যেটা হয়, আমরা তো ম্যাক্সিমামই পুরো আয়ের কর ওইভাবে দিতে চাই না আর কি, আমরা চাই যত কমের মধ্যে এটা করা যায়। সরি, এই জন্য শুরুতে কিছু টেকনিক করতে হয় আর কি। টেকনিক হচ্ছে আপনাকে কিছু বৈধতা দেয়া আছে, যে আপনি শুরু যখন হিসাব মানে আপনার তো 3 নাম্বার খুলেছেন, সব টিআইএন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা সবাই খুলেছেন। তো আপনি যখন ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়েছেন বা টিন খুলেছেন বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য, আপনাকে কিন্তু পরবর্তী বছর অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর রিটার্নে আপনি যে বেতন পাচ্ছেন, এই সরকার থেকে বেতন পাচ্ছেন, এটার কিন্তু একটা কর আছে, এটা কিন্তু আপনাকে দিতে হবে। এটা আপনি চাইলে প্রত্যেক মাসে মাসে কাটতে পারেন, অথবা আপনি চাইলে এটা বছর শেষে, ওই অর্থ বছরের শেষে আপনি কর অফিসে জমা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যে অন্যান্য ইনকাম হবে আর কি, সেটাও কিন্তু করের আওতায় আসবে। মানে আপনার বেতন যেটা, এটা হচ্ছে করের লোয়েস্ট মার্জিন আর কি। এর চেয়ে যদি আপনি 1 টাকাও বেশি ইনকাম করেন, আপনার কিন্তু সেটা করের আওতায় আসবে। তো সেই ক্ষেত্রে আপনি হিসাব দেওয়ার ক্ষেত্রে আপনি কিছু জিনিস একটু বেশি দেখাবেন আর কি, পরবর্তীতে আয়ের ক্ষেত্রে কর যেন আপনাকে কম দিতে হয়। যে ক্ষেত্রে আপনি সোনা একটু বেশি করে দেখাবেন। গোল্ড আমরা জানি হচ্ছে 50 ভরি পর্যন্ত সোনা, মানে গোল্ড যেটা, এটা হচ্ছে করমুক্ত আর কি। তো এই আপনি যদি প্রথমে আপনার কাছে সোনা নেই, ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু বেশি করে দেখান, তাহলে পরবর্তী আপনি ইনকামের ক্ষেত্রে দেখাতে পারবেন না আমি এই গোল্ড বিক্রি করে আমি এই টাকাটা পেয়েছি আর কি। তবে ছেলেদের ক্ষেত্রে আপনি চাইলেই 50 ভরি সোনা দেখাতে পারবেন না। ছেলে যদি ম্যারিড হয় তাহলে দেখাতে পারবেন আর কি, যে আপনি বিবাহ সূত্রে ওই সময় উপহার পেয়েছেন। আর মেয়েরা দেখাতে পারবে 20-30 ভরি। তো এটা একটু দেখাবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে যেটা বললাম, যে আপনার 3.5 লাখ টাকার পরে যেটা ইনকাম হবে, প্রথম 1 লাখ টাকার জন্য 10%, পরের 1 লাখ টাকার জন্য 5%, পরের 3 লাখ টাকার জন্য 15% হারে কর দিতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথমবার যখন রিটার্ন জমা দিবেন, মানে ট্যাক্স টিন খোলার পরে প্রথমবার যখন জমা দিবেন, তখন হচ্ছে আপনি আমাদের হিসাব অনুযায়ী, এটা অনেক আইন টাইন আছে, এটা আমি সহজ ভাষায় যদি বলি, প্রায় 12-13 লাখ টাকা পর্যন্ত আমি দেখাইতে পারবো, তাহলে আমাকে কর দিতে হবে না। এটা শুধু প্রথমবারের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা এখন যদি সম্পত্তির হিসাবে এটা দেখাই এবং আয়কর রিটার্ন দেওয়ার সময় আমরা 12 লাখ টাকা দেখাই, তাহলে আমার পরবর্তীতে আমার কাছে যদি কখনো 12 লাখ টাকা আসে বা 13 লাখ টাকা আসে, তখন এটার কোনো কর দিতে হবে না। তো এই জন্য প্রথমে একটু আমার কাছে না থাকা সত্ত্বেও একটু এগুলো দেখানো উচিত আর কি। তারপর ইলেকট্রনিক্স পণ্য দেখাবেন, যে আমার এগুলো অনেক ইলেকট্রনিক্স পণ্য আছে যেগুলোর দাম আমি জানি না, অজানা, ঘর আছে আর কি। ফরম্যাটটা আপনি চাইলে আমি গ্রুপে আপলোড করে দিব, আপনারা চাইলে।
এই হচ্ছে সম্পত্তির হিসাব, আর হচ্ছে সম্পত্তির হিসাব এবং যৌতুকের অঙ্গীকারনামা। এই বিষয়গুলো ক্লিয়ার আশা করি। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানে আপনার সম্পত্তির হিসাবে আপনি কিছু সম্পত্তি বেশি দেখাবেন আর কি, যত পারেন বেশি দেখাবেন, তাহলে আপনার জন্য সুবিধা আর কি। তাছাড়া পরে আপনি জবাবদিহিতার আওতায় আসবেন, আপনি সম্পত্তি কই পাইলেন এবং সম্পত্তি এটা তো পেলেন, কিন্তু তারপরে আবার এটার আবার আয়করের আওতায় আসবে আর কি। এখন যদি বেশি দেখান তাহলে এটা আপনি একটু মৌকুব পাবেন আর কি। এটাই আমি আসলে বোধহয় আপনাদেরকে এটা ক্লিয়ার করে বুঝাতে পারি নাই। আমার বোঝানোর উদ্দেশ্যও ছিল না জাস্ট একটু টাচ দেয়া, আপনারা যারা আগে আয়কর দিয়েছেন তাদের কাছ থেকে বসে বা আয়কর এগুলো নিয়ে কাজ করে আপনাদের ফ্রেন্ডরা অনেকেই আছেন, তাদের সাথে একটু কথা বলে নেবেন। এটা হচ্ছে আপনার কাগজপত্রের ব্যাপার গেল। একটা হচ্ছে আপনি তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সে ধরেন জয়েন করলেন। উপজেলা হেলথ কমপ্লেক্সে জয়েন করার অনেকগুলো প্রশ্ন আসছে, আমি চেষ্টা করব একটু শেষে কথা বলার আর কি। জয়েন করলেন, জয়েন করার সময় আপনাদের ওখানে কি করতে হয়? এখানে কয়েক ধরনের ডিউটি থাকে। একটা হলো আপনি আউটডোরে ডিউটি করতে হয়। আউটডোর সকালে বসতে হয় সাধারণত 1টা পর্যন্ত, নিয়ম যদিও 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত ইউজুয়ালি আসে সবাই আপনার কাছে, আপনাকে পেশেন্টগুলো দেখতে হবে। আর একটা হচ্ছে ইমার্জেন্সি ডিউটি, যেটা কিনা আপনাকে 3টা শিফটে করা হয়, মর্নিং ইভিনিং নাইট 3টা শিফটে করা যায়। আর একটা হচ্ছে ইনডোর ডিউটি। ইনডোরে হলো মানে ভর্তি থাকে পেশেন্ট, আপনারা যেরকম ইন্টার্নশিপ করেছেন, যেরকম ডিউটি করেছেন অনেকটা ওই রকম। তো সেক্ষেত্রে ইমার্জেন্সি এবং ইনডোরের দায়িত্বে সাধারণত একজনই থাকেন, আর আউটডোরে থাকেন একাধিক মানুষজন। এটা অবশ্য আপনার উপজেলা টু উপজেলা ভ্যারি করে ডিউটির সিস্টেমটা। কারো হচ্ছে অন কলে, কারো ওখানে থাকতে হয়, কারো প্রত্যেক দিন হচ্ছে আউটডোরে বসতে হয়, কোথাও কারো ক্ষেত্রে সপ্তাহে 2 দিন 3 দিন আউটডোরে বসতে হয়। এরকম আসলে আপনাদের নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং কলিগদের এবং আপনাদের যে কর্তৃপক্ষ আর কি, মানে আমাদের ইউএইচএনএফপিও মহোদয় এবং আরএমও যিনি থাকেন, তাদের মানে একটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সিস্টেমটা রান করে আর কি। তো আপনারা এটা আসলে ইউনিভার্সাল কোনো নিয়ম নাই, এটা হচ্ছে মানে প্লেস টু প্লেস ভ্যারি করবে আর কি। তো এখন যেটা হচ্ছে সেটা হলো একটা ট্রেন্ড হচ্ছে মানে একবারে যে বেশি ডিউটি করা আর কি। একবারে যে বেশি ডিউটি করা যায়, কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা করা যায় না, কারণ ফিঙ্গারপ্রিন্ট থাকে। ফিঙ্গারপ্রিন্টে আপনার প্রত্যেক দিন হাজিরা দিতে হয়। আপনি একদিনে পুরো দিন ডিউটি করলেও আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে কাউন্ট হবে না, কাউন্ট হবে আপনার একটা ডিউটি কাউন্ট হবে। তো পরবর্তী দিন আপনি যদি না যান তাহলে আপনার এটা অ্যাবসেন্ট দেখাবে, এবং এটা শুধু মানে আপনার প্রোফাইল থেকে তো দেখা যাবে, এবং একদম মিনিস্ট্রি থেকে পর্যন্ত সব জায়গায় এটা মনিটর করা যায়, এবং আপনি আপনার অফিস থেকে আপনি দেখতে পারবেন যে পঞ্চগড় একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন কে ডিউটিতে আছে, এটাও দেখতে পারবেন। সো এটা আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই ওরকম। কিন্তু কোভিড সিচুয়েশনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটা বন্ধ, এই জন্য একটু এই ক্ষেত্রে রিল্যাক্স আর কি। আপনি একটু টানা ডিউটি করে একদিন গ্যাপ নিতে পারবেন, 1 দিন 2 দিন এরকম আর কি ইয়ে করতে পারবেন। আচ্ছা, এটা মোটামুটি ডিউটির সিস্টেম। আর আউটডোরে তো আমাদের দেশের আউটডোরটা ওইরকম ইফেক্টিভ আমার কাছে মনে হয় না। 3 টাকার একটা টিকিট দিয়ে আউটডোরে রোগী দেখা হয়, ছোট্ট একটা টিকিট, কোথায় কী লিখবো এটাই ইয়ে নেই। আর রোগীরা তো সব বেশিরভাগই আয়রন, ক্যালসিয়াম, এসব ভিটামিন এসব নিতে আসে, গ্যাসের সমস্যা এসে আলতু ফালতু সব বেশি আসে আর কি ওষুধ নেওয়ার জন্য। চিকিৎসা যারা নিতে আসে তাদের ভিড়ে আমরা আসলে তাদেরকে ওইভাবে ভালোভাবে চিকিৎসা দিতে পারি না। এ হলো আমাদের হচ্ছে অফিসিয়াল প্রসিডিওর। তো আমাদের জন্য অফিসিয়াল প্রসিডিওরগুলো তো আসলে দলের সাথে থাকতে থাকতে হয়ে যাবে আর কি, কিন্তু আমাদের আনঅফিসিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে একটু ওরিয়েন্টেড হয়ে যাওয়া উচিত। আমাদের ক্যাডারের ক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের একদম ট্রেনিং ছাড়া সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্সে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য ক্যাডারদের কিন্তু শুরুতেই কয়েক মাসের মধ্যে একটা ওই বুনিয়াদী প্রশিক্ষণ, যেটা ফাউন্ডেশন ট্রেনিং করানো হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক দেরি হয় অনেক ক্ষেত্রে। সো আমরা অনেকটা মানে মোটামুটি ট্রেনিং ছাড়াই উপজেলা পিরিয়ডটা পার করে আসতে হয়। এই জন্য আমাদের নিজেরাই এগুলো শিখে নিতে হয় আর কি। যেমন অন্যান্য ক্যাডারদের সেখানে রাখা হয়, 6 মাস ট্রেনিং হয়, তাদের আচার আচরণ, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু, চাকরির নিয়মকানুন সব শেখানো হয়, কিন্তু আমাদের কিন্তু এইভাবে এরকম শেখানো হয় না। এই জন্য কিছু বিষয়ে আপনাদেরকে হলো আমি একটু বলবো, হ্যাঁ কিছু বিষয় বলবো আমাদের ম্যানার্স এবং এটিকেটের জন্য। সেটা হচ্ছে আমরা আমরা একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যাব বা আমাদের কর্মস্থলে যাব, কাদেরকে কি সম্বোধন করব। সম্বোধন করার ক্ষেত্রে সেটা হচ্ছে মনে রাখতে হবে আমরা হলো 9th গ্রেড ক্যাডার। তো আমাদের হসপিটালে আমরা যারা মেডিকেল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে থাকবো, তাদের হচ্ছে সবাই আমরা সেম গ্রেডের, এবং যারা জুনিয়র কনসালটেন্ট আছেন তারা হলো 6th গ্রেড, এবং আমাদের ইউএইচপিও স্যার যিনি আছেন
উনিও 6 গ্রেড। যদি আপনার হসপিটাল 100 বেড বা তার বেশি বেডের হয় তাহলে আরএমও উনিও 6 গ্রেডের হবেন। তাছাড়া যে 50 বেডের যে হাসপাতাল এগুলোতে আপনার যে আরএমও থাকবেন উনিও 9 গ্রেড, মানে আপনার সমান গ্রেডের আর কি। সেক্ষেত্রে আমি তাদেরকে কিভাবে সম্বোধন করব আর কি। তো আমরা জানি যে আমাদের প্রমোশন অনেক ক্ষেত্রে অনেক কিছুর উপর নির্ভর করে, অনেকের প্রমোশন অনেকটা দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে মানে সিনিয়র যারা থাকবেন তাদেরকে আমরা ইউজুয়ালি ভাই বলে সম্বোধন করি, এটা একটা আমাদের কালচার। তবে আমাদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল, ওখানে বলেছিল, ব্যাপারটা আমিও পছন্দ করেছিলাম আর কি, আমরা অনেকেই মানি না বা আমিও সবসময় মানতে পারি না। সেটা হলো আপনার যারা আগের গ্রেডে আছেন আর কি, মানে আপনার গ্রেডে সিনিয়র, যেমন 6 গ্রেড কর্মকর্তা যারা, তাদেরকে অবশ্যই আপনি স্যার বলবেন। জুনিয়র কনসালটেন্ট যারা আছেন তাদেরকে স্যার বলবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তাদেরকে তো স্যার বলবেনই, এবং ইউএইচপিও স্যারকে তো অবশ্যই স্যার বলতে হবে। এবং আপনার আরএমও স্যার উনি যদি 6 গ্রেড হন তাহলে অবশ্যই স্যার বলবেন, আর 6 গ্রেড যদি না হন তাহলে সেক্ষেত্রে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে। একটা হলো বিসিএস যদি এক ব্যাচ সিনিয়র হন আর কি, মানে আপনার বিসিএসের চেয়ে এক বিসিএস সিনিয়র হন তাহলে স্যার বলা ভালো, মানে আপনি অ্যাপ্রোচ করতে পারেন স্যার বলে। হ্যাঁ, ইউজুয়ালি সিনিয়ররাই বলে দেন স্যার বলতে হবে না, ভাইয়া বা আপু ডাকার জন্য আর কি। সেক্ষেত্রে স্যার বলাটাই ভালো। আরেকটা হচ্ছে কেউ যদি আপনার গ্রেডের হয় কিন্তু সিনিয়র হয় আর কি, মানে আপনার গ্রেডের কিন্তু সিনিয়র, মানে বিসিএস এর সিনিয়র, তাহলে মানে আপনার উচিত হচ্ছে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করা যে স্যার হিসেবে। আমাদের মানে এটা আসলে আমার সাথে অনেকে অবশ্যই একমত হবেন না। আমি মনে করি জিনিসটা ভালো, কিন্তু আমাদের এই জিনিসটা আসলে ওইভাবে কালচারটা ওইভাবে স্ট্যাবলিশড এখনো হয়নি। আচ্ছা, এটা একটা বিষয়। আর হচ্ছে আপনি আপনার কর্মস্থলের বাইরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কর্মস্থল হতে পারে উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা আপনার ইউনিয়ন সাব সেন্টারও হতে পারে। ইউনিয়ন সাব সেন্টারে আপনাকে সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিন, এটা প্লেস টু প্লেস ভ্যারি করবে, সেখানে যে আপনাকে দায়িত্ব পালন করতে হতে পারে। এবং এখানে আপনি দায়িত্ব দেওয়া হতে পারে, যেমন আপনি এমওডিসি হিসেবে কাজ করতে পারেন, যেখানে আপনি নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করবেন, টিবি, লেপ্রোসি বা আমাদের কোভিড-19 এসব নিয়ে আপনাকে এক্সট্রা কাজ করতে হতে পারে। আপনার ভ্যাকসিনেশন সেন্টারে ভিজিট করতে যাওয়া লাগতে পারে, অথবা আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ মানে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় বা মাসিক সমন্বয় মিটিং হয়, সব দপ্তরের মানুষ, দপ্তর প্রধানরা আসে, এখানে আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে। অথবা অন্যান্য দপ্তরে বা হেলথ রিলেটেড কোনো প্রোগ্রাম হলে আপনাকে ইউএইচপি স্যারের কাছে রিকোয়েস্ট করলে আপনাকে সেখানে পাঠাইতে পারে, এই কাজগুলো করা লাগতে পারে। এগুলো রেগুলার কাজ না, বাট আপনাদের কাউকে না কাউকে এগুলো করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এবং আপনি আপনার দপ্তরের বাইরে কিভাবে থাকবেন। আপনার দপ্তরের বাইরে হচ্ছে আপনি একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, আপনাকে একটা অফিসার সুলভ অ্যাটিটিউড মেনটেন করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই ভিডিও দেখেছেন বা অনেক কথাবার্তা শুনেছেন যে ক্যাডার সুলভ আচরণ করতে হবে। ক্যাডার সুলভ আচরণ অনেক এটিকেট, অনেক ম্যানার্স, যেমন কেউ 2 হুইলারে উঠবে না, 3 হুইলারে। 2 হুইলার মানে আপনি বাইসাইকেল বা মোটর সাইকেলে উঠবেন না, আপনি হচ্ছে 3 হুইলারে উঠলে হচ্ছে অবশ্যই পুরোটা রিজার্ভ করে নিয়ে যেতে হবে। যেমন আপনি সিএনজিতে যাবেন, অন্যদের সাথে সিট শেয়ার করবেন না, আপনি পুরোটা রিজার্ভ করে নিয়ে যাবেন। আপনি যখন 4 হুইলারে উঠবেন, যেমন গাড়িতে উঠবেন, একদম পিছনের সিটে বসবেন না, মানে 3টা রো যদি থাকে তাহলে একদম পিছনের সিটে বসবেন না, এবং ড্রাইভারের পাশের সিটে বসবেন না, আপনি মাঝখানের সিটে বসবেন আর কি। এরকম অনেকগুলো ব্যাপার থাকে, এগুলো মেনটেন করা খুবই কঠিন, তারপরে চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস একটু চেষ্টা করা ভালো, আমাদের এখানে যেটা কমন প্র্যাকটিস সেটা হলো আমরা যারা মেডিকেল প্রমোশন অফিসার, যারা এমপিও থাকে, তাদের বাইকের পিছনে উঠি। অনেক সময় আমরা প্রয়োজনেই উঠি, তাড়াতাড়ি যেতে হবে বা কিছু পাচ্ছি না, যেতে হচ্ছে, এই সময় উঠি। এখন আমাদের অনেকেই অবশ্য উঠেন না, আমরা আসলে চেষ্টা করা উচিত আসলে আমরা যেন ওই জিনিসটা অ্যাভয়েড করি আর কি, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা জানি যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যায় ক্যাডার থাকে। এছাড়া অন্যান্য দপ্তরে কিছু ক্যাডাররা পোস্টেড থাকেন, সেখানে আপনার লেভেলের অনেক ক্যাডার আছেন, সিনিয়র 6 গ্রেড ক্যাডাররাও আছেন। তো সেখানে একটা ক্লাব আছে সরকারি কর্মকর্তাদের, সেখানে অফিসার্স ক্লাব। আপনার উচিত হবে সেখানে যে অফিসার্স ক্লাবের মেম্বার হওয়া এবং সেখানে মাঝে মাঝে যে আড্ডা দেয় আর কি। আপনি চাইলেই কিন্তু সবার সাথে মিশতে পারবেন না, তো যখন অফিসার্স ক্লাবে যাবেন সবার সাথে পরিচয় হবে। এক জায়গায় থাকতে গেলে আপনার লেভেলের মানুষ লাগবে, তাদেরকে আপনার দরকার হতে পারে, আপনাকে তাদের দরকার হবে, একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠবে আর কি, এবং তাদের সাথে মিশতেও আপনার ভালো লাগবে। আর আমরা তো জানি যে
আমরা ডক্টর হিসেবে আমরা বেশ ভালো রেসপেক্ট এখনও পাই, সব জায়গায় সব কমিউনিটিতে পাই, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আমাদের এক্সপেকটেশনের চেয়ে কম। তো সেই ক্ষেত্রে মানুষের সাথে পরিচয় থাকলে ব্যাপারগুলো আসলে অনেক সুবিধা হয় আর কি, বিপদে আপদে বা অন্য কোনো সমস্যায় বা যে কোনো সিচুয়েশনে পরিচিত মানুষ থাকলে তো এক্সট্রা সুবিধা পাওয়াই যায়। আর আপনি যেহেতু ডাক্তার, আপনাকে সবাই কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করবে, কারণ ডাক্তারকে তো ভাই সবার লাগে। রাত্রে 2টা-3টার সময় আপনাকে কল দিবে, হয়তো বা 2-1বার, এটা একটু মেনে নিতে হবে। এই আর কি, আমরা অনেকেই কল দিবে, কথা বলতে চাবে, বিরক্ত করবে, এই ভয়ে আমরা আসলে তাদের সাথে মিশতে চাই না। তবে আমার কাছে, আমি পার্সোনালি সবারকে রিকোয়েস্ট করবো যে অফিসার্স ক্লাবের মেম্বার হয়ে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা। ওখানে মজাও হয়, ওখানে খেলাধুলার ব্যবস্থা থাকে, আপনার টেবিল টেনিস খেলার ব্যবস্থা থাকে, ক্যারাম বোর্ড, দাবা, এরকম খেলার ব্যবস্থা থাকে। আপনাদের মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়, মাঝে মাঝে পিকনিক হয়, একটা ট্যুর হয় শীতকালে, অনেক কিছুই। আপনাদের বিভিন্ন রকম মানুষের সাথে যোগাযোগ হবে, আপনার সম্পর্কে মানুষ কী চিন্তা করে এটা বুঝতে পারবেন, মানে অন্যদের সম্পর্কে জানতে পারবেন, অন্যদের কাজ সম্পর্কে জানতে পারবেন। আপনার যারা ওখানকার ইওনো যিনি থাকেন, উনি সাধারণত অফিসার্স ক্লাবের প্রেসিডেন্ট থাকেন বাই পোস্ট, ওসি থাকেন, কৃষি অফিসার থাকেন, মৎস্য কর্মকর্তা থাকেন, সবাই থাকেন। আপনার এই জেনারেশন এবং আপনার এজের অনেক মানুষজনকে যেমন পাবেন, আপনার চেয়ে সিনিয়রও পাবেন। তো সব মিলিয়ে আপনার ব্যাপারটা খুব বেশি খারাপ হবে না আর কি, ভালোই লাগবে আশা করি, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, আপনার কাছে অনেক সময় অনেক মানুষ আসবে হলো মুক্তিযোদ্ধারা আসবেন, জনপ্রতিনিধিরা আসবেন, এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু। মানে অনেক ক্ষেত্রে তাদের কথা আপনার ভালো লাগবে না, বাট আপনার এটা মানে সামহাও ম্যানেজ করতে হবে আর কি। যেমন মুক্তিযোদ্ধারা যখন আসবেন, তারা তো দেশের বীর সন্তান, আমরা জানি, তাদেরকে আপনাকে এক্সট্রা প্রায়োরিটি দিতে হবে আর কি। আর যারা জনপ্রতিনিধি, তাদেরকেও একটু এক্সট্রা প্রায়োরিটি দিতে হবে। তবে সেক্ষেত্রে অনৈতিক কিছু প্রস্তাব আপনার কাছে আসতে পারে। অনৈতিক প্রস্তাব কখন আসে? অনৈতিক প্রস্তাব আসে একটা ক্ষেত্রেই আসে, সেটা হলো ওই সার্টিফিকেট, যেটা ইনজুরি সার্টিফিকেট কেমন কি হয়, কি লিখতে হয়, এটা তো আমি একটা ফাইল আপলোড করেছিলাম গ্রুপে আপনাদের ভাইবার আগে, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। তো এখানে যেটা হয়, আপনি যে রোগী হসপিটালে আসুক, তার কিন্তু একটা রেকর্ড থাকে। তো পুলিশ কেস যেগুলো, এটার রেকর্ড থাকে আলাদা, এবং অ্যাজ ইউজুয়াল যে পেশেন্ট, তাদের রেকর্ড আলাদা। তো ওই পুলিশ কেসের ওখানে ইনজুরি নোটগুলো লিখতে হয়। তো সেক্ষেত্রে যেটা হয়, অনেকেই এসে আপনার কাছে দাবি করবে যে স্যার সার্টিফিকেটটা দিয়ে দেন, একটু শক্ত করে দিন, 26 দিন, 26 মানে গ্রিভিয়াস হার্ট আর কি। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে মানে কিছুই হয় নাই, তারপরেও গ্রিভিয়াস হার্টের সার্টিফিকেট চাবে সেই। তো এগুলো একটু টেকনিক্যালি আপনাকে ম্যানেজ করতে হবে। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো, পেশেন্ট আসার আগে তো কাগজপত্র খাতা সব রেডিই থাকবে, মানে ওখানেই থাকবে। আপনার ওখানে একটা সিকিউরড ওয়েতে, ধরো ড্রয়ার বা পাশের রুমে এভাবে থাকে সাধারণত, এটা আপনারাও রাখতে পারেন, অথবা ইউজুয়ালি ওই স্যাকমো যারা থাকে, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, ওদের কাছে থাকে আর কি। ব্যাপারটা হাতে লেখা থাকে, অনেক মোটা খাতা থাকে অনেক দিন আগের। তো সেক্ষেত্রে যেটা হয়, আপনি যেটা করবেন, চিকিৎসা দিবেন, সমস্যা নেই, চিকিৎসা অবশ্যই দিবেন। প্রথমেই ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। ঝাঁপিয়ে পড়ার জন্য স্যাকমো আছেন, ওয়ার্ড বয় আছেন, যারা কাজ করবেন, আপনার প্রথম কাজ হলো আপনি ইনজুরি নোটটা লিখে ফেলবেন। আপনি ইনজুরি নোট যদি একবার লিখে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন। কারণ ইনজুরি যদি আপনার নোট লেখা না থাকে, ওরা এসে বলবে স্যার একটু লিখে দেন, এই ফোন করবে, ও আসবে, ওই নেতা আসবে, সেই একটু বড় করে লিখেন, এটা লেখেন, এইগুলো লিখবেন। তো আপনি যদি প্রথমেই লিখে ফেলেন, তাহলে তারা যদি এরকম বলে, তখন আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, বলতে পারবেন, লিখে দিব। আর যদি ওরা খাতাও দেখতে চায় বা কোনোভাবে দেখেও, তখন বলবো আমি তো লিখে ফেলছি, আমি তো কিছু করার না, এখানে তো মিশাইতে পারবো না, এখানে কাটাকাটিও করতে পারবো না। এটা তো তাহলে যদি আমি কাটাকাটি করি বা ওইরকম একটা ঝামেলা করি, সেক্ষেত্রে বিরোধী মানে বিবাদী পক্ষ যারা, তাদের যে আইনজীবী, এটা কিন্তু আমাকে কোশ্চেন করবে, আমি তো এটা ডিফেন্স করতে পারবো না। সুতরাং যেহেতু একবার লিখে ফেলছি, কিছু করার নেই, মানে এই ইয়েতে আপনি কিছুটা মানে বিপদ থেকে বাঁচতে পারবেন আর কি। আরেকটা অনেকেই বলবে যে সার্টিফিকেটটা হাতে দিয়ে দেন, আমাদের এখনই দিয়ে দেন সার্টিফিকেটটা, আমরা মামলা করব। এই বিষয়টা একটু জানা থাকা দরকার আর কি। এই বিষয়টা জানা থাকা দরকার হলো, ওরা যেটা জানে সেটা তাদেরটাও ঠিক। এখন যেটা হয়, আপনি ইনজুরি নোটটা লিখে রাখবেন, ওরা যখন মামলা করবে, মামলা তদন্তকারী কর্মকর্তা একটা চিঠি পাঠাবে আপনার ইউচিপিও বরাবর, সেই চিঠিতে লেখা থাকবে এই পেশেন্ট এত তারিখে ভর্তি হয়েছিল, এতদিন, এটার জখমির যে প্রতিবেদন সেটা দেওয়ার জন্য। তো আপনি তখন ওই নির্দিষ্ট ফরম্যাটে তাদের ওই জিনিসটা পাঠিয়ে দেবেন আর কি। তো আগে যেটা ছিল সেটা হলো,
আপনি যখন পেশেন্ট আসছে তখনই আপনি ইনজুরি নোটটা লিখে ওই একটা সার্টিফিকেটে সিগনেচার করে দিয়ে দিতে হইতো আর কি। এটা সিস্টেমটা চেঞ্জ হয়েছে, কারণ ওই সময় ম্যানিপুলেশন হইতো আর কি, এই জন্য সরকার এটা চেঞ্জ করে দিয়েছে। এইটা অনেকেই জানে না, তারা এসে বলবে যে সার্টিফিকেটটা আমাকে এখনই দেন, আমাদের হাতে দেন, হ্যাঁ আমরা তো আগে পাইছি, এরকম দেখছি, এরকম। তো আপনাকে এটা বুঝায় বলতে হবে যে এরকম একটা সিস্টেমটা নাই। এটা হলো এইভাবে যখন আসবে, এই মামলা করবেন তদন্তকারী কর্মকর্তার থ্রোতে আমাদের যখন এই চিঠিটা আসবে তখন আমরা তাদেরকে দিয়ে দিব। আর আপনি যদি আমার কাছ থেকে চান, আমার তো দেওয়ার কোনো উপায়ই নেই, আর যদি আমি দেও এটা কোনো কাজে লাগবে না, তখন তারা কোশ্চেন করবে যে আমি তাহলে মামলা করবো কীভাবে, আমার তো কাগজটা লাগবে মামলা করার জন্য। তখন আপনি তাকে বলবেন যে মামলা করার জন্য কোনো পেপারস লাগবে না, এটা হচ্ছে 1 নাম্বার কথা, কোনো পেপারসই লাগবে না, আপনি গেলেই মামলা নিবে। তারপরেও যদি পেপারস চায় তাহলে আপনি যেটা করতে পারবেন, আমরা এখান থেকে যে ছুটির কাগজটা দিব এটা দিয়ে আপনার কাজ চলবে, ছুটির কাগজে সব লেখা থাকবে। এটা একটা ব্যাপার। আরেকটা হলো তারপরেও যদি না মানে, তখন সে বলবে আমি তো ভর্তি থাকবো 10 দিন 7 দিন, আমি তো মামলা আজকেই করব, আমি তো ছুটির কাগজ পাবো 10 দিন পরে, তাহলে আমি কিভাবে মামলা করব। তখন তাদেরকে বলবেন যে এই যে আমাদের যে একটা ট্রিটমেন্ট শিট আছে, এটার আপনি একটা আনঅফিসিয়ালি বলতে পারেন, এটা একটা ছবি তুলে নিয়ে যান বা ফটোকপিগুলো নিয়ে যেতে পারেন, যদিও এটা বাইরে নেওয়া টোটালি আইনগত অবৈধ। জাস্ট আপনি তাকে বোঝানোর ক্ষেত্রে আপনি এটা তাকে বলতে পারেন, আমি পার্সোনালি বলি আর কি। এটা একটা উপায়। এটা আর যখন প্রায় আপনার কাছে মানুষজন আসবে, কথা বলবে, স্যার এটা একটু দিয়েন শক্ত করে, আপনি কোনোভাবেই বলতে যাবেন না, না এটা যা নিয়ম আছে তাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ওটা কোনো ম্যানিপুলেশন করা যাবে না, কিচ্ছু করা যাবে না। আমি বলবো হ্যাঁ ঠিক আছে, ওকে দিয়ে দিব, আমি যতদূর পারি আমি চেষ্টা করব। কারণ আপনি মানুষের সাথে কথা বলে পারবেন না, এত মানুষ আপনাকে এগুলো বলবে, আপনি এগুলো পারবেন না আর কি। এই হচ্ছে ইনজুরি নোটের ব্যাপার। আরেকটা হচ্ছে মানুষজনের সাথে মিশতে হবে, উপজেলায় যারা আছেন মিশবেন, কিন্তু আপনার লেভেল মেনটেন করে মিশবেন আর কি। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় যেটা বললাম, অফিসার্স ক্লাবে যাওয়া। আরেকটা বিষয় হয়, সেটা সামনে শীতকাল আসতেছে, এখানে ব্যাডমিন্টন খেলা হবে অনেকেই। আপনাদের উপজেলায় আপনারা মেডিকেল অফিসার যারা আছেন বা সিনিয়র স্যাররা আছেন বা আমরা যারা আছি, সবাই মিলে উপজেলার মধ্যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে অনেক স্পেস থাকে, এখানে ব্যাডমিন্টন কোর্ট করে খেলতে পারেন, আপনারা ক্রিকেট খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, অথবা শীতকালে হচ্ছে ওই থানা চত্বরে, তারপর উপজেলার মধ্যে এরকম খেলাধুলা হয়, আপনারা সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করলে সবার মধ্যে অ্যাকসেপ্টেন্সটা বাড়ে আর কি, আপনার ভালো লাগবে, সবাই আপনাকে চিনে, এটা ভালো লাগবে। আরেকটা বিষয় আসে হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে। আমরা জানি আমরা উপজেলায় যাব, আমাদের একটা আশা থাকে, আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আমরা হলো সত্যি কথা বলতে আমরা যেখানেই কাজ করি না কেন, যে কেউ যেখানে কাজ করি, আমরা ওখানে ছিলাম হচ্ছে জুনিয়র ডক্টর আর কি। যেমন আমরা ক্লিনিকে যখন কাজ করেছি, কনসালটেন্ট আসতো বা সিনিয়র কেউ আসতো। আমরা যখন মেডিকেল কলেজ হসপিটালে কাজ করেছি, আমাদের উপরে সিএ রেজিস্টার ছিলেন, স্যাররা ছিলেন। তো কিন্তু আমরা উপজেলাতে যে যখন কাজ করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো আমরাই হচ্ছে সেখানে বড় ডক্টর, মানে আমরাই সিনিয়র আর কি। তো অ্যাজ ইউজুয়াল ডক্টর দ্বারা মানে ওই যে ওষুধের দোকানদার, এলএমএফ, স্যাকমো, এরা ডিএমএফ পাস করা, আমরা কিন্তু ওখানে অনেক সিনিয়র, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে সুবিধা অসুবিধা দুইটাই আছে আর কি। অসুবিধা হলো আপনি যদি মেডিকেল কলেজটাকে আপনাকে হেভেন ধরেন, তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্স হচ্ছে আপনার জন্য হেল। কারণ হলো মেডিকেল কলেজ হসপিটালে আপনি যাই করেন না কেন, আপনার রেসপন্সিবিলিটিটা কম, রেসপন্সিবিলিটি সিনিয়রদের। কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনি যেহেতু সিনিয়র অন ডিউটি, রেসপন্সিবিলিটি টোটাল আপনার। একটা পেশেন্টের কী হইলো না হইলো, সেক্ষেত্রে অবহেলাটা নার্সের থাকলো নাকি ওয়ার্ড বয়ের থাকলো না স্যাকমোর থাকলো, কিন্তু দায়ভার কিন্তু আপনার উপর এসে পড়বে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের ইমার্জেন্সি রুমে একটা কুকুর শুয়েছিল ইমার্জেন্সি রুমের টেবিলের উপর। সেখানে কিন্তু সবাইকে মানে শোকজ করার সাথে সাথে মেডিকেল অফিসারকেও শোকজ করা হয়েছে। তো মেডিকেল অফিসারের কাজ কি কুকুর তাড়ানো? এখানে একজন গার্ড থাকবে, ওয়ার্ড বয় থাকবে, তারা এই কাজগুলো করবে। কিন্তু আপনি ডিউটিতে আছেন, আপনি হচ্ছে টিম লিডার, সো আপনাকে এটার দায়ভার অনেক ক্ষেত্রে আপনি এড়াতে পারতেছেন না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আর হচ্ছে সুবিধা যেটা, সেটা হলো যে আপনি সিনিয়র, মানে আপনি হচ্ছে সবচেয়ে কোয়ালিফাইড, এরকম একটা হাবভাব আপনাকেও দেখাইতে হবে আর কি। তো মানুষজনও আপনাকে ওইভাবেই ট্রিট করবে, না এনার বড় ডাক্তার। চেম্বার করবেন আর কি, অবশ্যই চেম্বার করবেন, অবশ্যই চেম্বার করা উচিত। উপজেলায় থাকা অবস্থায় আপনার চেম্বার জমানো উচিত। পরবর্তীতে কোর্সের সময় এখান থেকে একটা ফিনান্সিয়াল একটা ভালো সাপোর্ট পাওয়া যায়। আপনি সপ্তাহে একদিন যে যদি একটা ইনকামের সোর্স হতে পারে, সেক্ষেত্রে এই জন্য যদি আপনি উপজেলায় থাকা অবস্থায় চেম্বারটা জমাইতে পারেন, তাহলে এটা ভালো হয় আর কি। কারণ আপনি স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরেও চেম্বার জমানো কিন্তু সময়ের ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিস করার ক্ষেত্রে অফিস টাইমে চেম্বার করা যাবে না আর কি। মানে আপনি মনে করতেছেন যে আমি তো বসেই আছি, এসে বলবে, আশেপাশে ডায়াগনোসিস সেন্টার
লোকজন এসে বলবে স্যার আপনি তো বসেই আছেন, এখন তো রোগী নাই, বাইরে একটা স্যার আলট্রা আছে, একটু করে দেন, বা একটা রোগী আছে স্যার দেখে দেন। এটা কিন্তু টোটালি আনইথিক্যাল, এটা কিন্তু আপনার জন্য জিনিসটা ঠিক হবে না, এবং অবৈধ, আনইথিক্যাল, হারাম যা বলেন সব এগুলো আসলে করা যাবে না। আর আপনি যদি একবার করে ফেলেন তাহলে কিন্তু আপনি ওদের একটা ভিসিএস সাইকেলে পড়ে গেলেন, পরে কিন্তু আপনি আর ওইভাবে অ্যাভয়েডও করতে পারবেন না। আপনার নিজের মনের মধ্যেও লোভ লাগবে, হ্যাঁ যাই 1 মিনিটই তো, গেলেই তো আমি একটা অ্যামাউন্ট পাচ্ছি। তো এটা প্রথম থেকেই আর কি নিজেকে মানে সংযত করতে হবে, এইভাবে করা যাবে না। আপনি আপনার ডিউটি টাইমের বাইরে, অফিস টাইমের বাইরে আপনি চেম্বার করেন, প্র্যাকটিস করেন, অপারেশন যদি আপনি করতে পারেন করেন, আলট্রাসাউন্ড করেন, যা করেন, ইটস ওকে, সমস্যা নেই। তবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি সবাইকে রিকমেন্ড করবো আপনারা হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা ভালো মতো শিখে যান, কারণ উপজেলায় আলট্রাসোনোগ্রাফি একটা ভালো বাজার, এবং এই বাজারটা মোটামুটি পুরোটাই দখল করে আছে হচ্ছে স্যাকমোরা, মানে ডিএমএফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আমাদের মানে ডাক্তাররা যারা আছেন আর কি, আমরা ডাক্তার মানে তো এমবিবিএস ডাক্তার, যদিও উপজেলাতে তারাও ডাক্তার লিখে খুব ভালো প্র্যাকটিস করে, মানুষ তাদেরকে ডাক্তার নামে চিনে। তো এখানে আপনি অনেকেই বলবেন যে আমাদের কেন আলট্রাসাউন্ড শিখতে হবে, কেন আলট্রাসাউন্ড করতে হবে, আমরা তো ভালো পারবো না। আপনি দেখেন, আপনি যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে স্টিচ দিবেন তো অবশ্যই দিতে হবে। আপনি হেড ইঞ্জুরি ম্যানেজমেন্ট করবেন, আপনি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিবেন, তো আপনি লো ব্যাক পেনের ট্রিটমেন্ট দিবেন, আপনি হচ্ছে সোরিয়াসিসের ট্রিটমেন্ট দিবেন, আপনি দিতে হবে। আপনি কি স্পেশালিস্টের মতো পারবেন? আপনি কি ডার্মাটোলজিস্টের মতো সোরিয়াসিসের ট্রিটমেন্ট দিতে পারবেন? আপনি কি একজন রিউমাটোলজিস্টের মতো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিতে পারবেন? আপনি কি একজন নিউরোসার্জনের মতো হেড ইঞ্জুরি স্টিচ দিতে পারবেন? পারবেন না। আপনি কি একটা এনভিটি ধরেন করাবেন? আপনি কি একজন গাইনোকোলজিস্টের মতো করতে পারবেন, অবস্টেটিশিয়ানের মতো করতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে কেন আলট্রাসোনোগ্রাফিটাও একজন প্রফেসরের মতো পারতে হবে? আমরা করছি না বলেই তারা মানে পুরো ফিল্ডটা দখল করে আছে। আমরা যদি সবাই একটু একটু করে করা শুরু করি, আস্তে আস্তে করা শুরু করি, তারা বাজারে টিকতে পারবে না। কিন্তু করা উচিত। এখানে যেটা হবে, আমাদের একটা এস্টাবলিশমেন্ট যে হবে, সাথে একটা ফিনান্সিয়াল সাপোর্টও পাওয়া যাবে আর কি। এই হলো আজকের মোটামুটি আলোচনার টপিক। চিকিৎসা রিলেটেড, আউটডোর রিলেটেড কথাবার্তা আমরা আরেকটা সেশনে বলবো, এবং ইমার্জেন্সি রিলেটেড কথাবার্তা আমরা অন্য আরেকটা সেশনে বলবো। আজকে মোটামুটি এগুলাই। কিছু কোশ্চেন করছেন, আমি তাদের যতদূর পারি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সাদিয়া আফরোজ বলছেন যে ভাইবার আগে আপনার ক্লাসগুলো দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল, থ্যাংক ইউ ভাই, আপনার শার্টটা সুন্দর এবং মানাইছে আপনাকে, হাসিবুর রহমান, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে হাসিবা যেদিন খান, ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে। তারপর আদনান শাহরিয়ার বলছেন পোস্টিং কিভাবে হয়, মিন্স কার কই পোস্টিং হবে, কিভাবে সেটা ঠিক করে। আচ্ছা, এটার হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে করে এটা আমরা জানি না, কেউ জানি না। আমাদের যিনি প্রিভিয়াস এর আগে যিনি ডিজি স্যার ছিলেন, উনি একটা অ্যাপস ডেভেলপ করেছিলেন, সেটা হলো আপনি চয়েস দিবেন আর কি, আমাদের জাস্ট মেডিকেল কলেজে ভর্তির সময় চয়েস দেওয়ার মতো। এখানে আপনি 3টা চয়েস দিতে পারবেন, 3টা চয়েস দিবেন, সেটা হচ্ছে আপনার মেরিট পজিশন কত, সেই অনুযায়ী হলো আপনার এই চয়েসগুলোর ভিত্তিতে আপনাকে পোস্টিং দেওয়া হবে আর কি। এরকম একটা অ্যাপস ডেভেলপ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা 37 BCSের সময় অ্যাপ্লাই করা হয়, কিন্তু পুরোপুরি অ্যাপ্লাই হয় নাই বলে একটা কথা আমরা শুনেছি। এবং 39 BCSের সময় যেটা হয়েছে, 39 BCSের সময় মানে আমরা যতদূর জেনেছি আর কি, সবাই মোটামুটি কোথাও না কোথাও যোগাযোগ করেছে, তদবির করেছে যে তার পছন্দের মতো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, এটা একটা শুনেছি আমরা। আরেকটা হলো 38 BCSের ক্ষেত্রে যেটা হয়েছে, 38 BCSে হচ্ছে আমাদের একটা গুগল ডক ফর্ম দেয় আর কি সবারকে। তো ওখানে কয়েকটা বিষয় পূরণ করার ছিল। একটা হচ্ছে আপনি এখনও কোনো চাকরিতে আছেন কিনা, মানে 39 BCSে আছেন কিনা, থাকলে কোন উপজেলায় কোথায় পোস্টিং, আপনার স্পাউস মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তারা হচ্ছে গভর্নমেন্ট জব করেন কিনা, করলে কোথায় পোস্টিং তারা নিয়েছে, নেওয়ার পরে পোস্টিংটা দিয়েছে, তারা ফলো করেছে কিনা জানি না, বাট তারা আমাদের কাছ থেকে অপশনগুলো নিয়েছে। আচ্ছা, নিজ জেলায় পোস্টিং হবে এরকম কোনো ধরাবাধা নিয়ম নেই। পার্মানেন্ট অ্যাড্রেসটা নসরিন আঞ্জুম নামার বলেছেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা কেউ থাকে না। হ্যাঁ, এখানে আপনি আপনার আশেপাশে মানুষজন এবং ঠিকানার আশেপাশে মানুষজন এবং জনপ্রতিনিধি যারা, তাদের সাথে কথা বলে আসবেন। পার্মানেন্ট অ্যাড্রেসে যারা থাকেন তাদের কি ভেরিফিকেশন টাইমে প্রেজেন্ট থাকতে হয়, কি রিলেটিভ থাকলে হয়? আমাদের না, আপনার ওই সময় প্রেজেন্ট থাকা বাধ্যতামূলক না।
আপনাকে ডাকলে আপনি যাবেন। উমাইরা জান্নাত বলছেন আমি 42 BCS এ রিকমেন্ডেড। আচ্ছা, আপনার অ্যান্সার দিয়েছি আমি। নোভা বলছেন পোস্টিং এরিয়া কিসের বেসিসে সিলেক্ট করেন? এটা জানি না, জানলে বলা যাবে না ওপেন প্ল্যাটফর্মে। রেজওয়ানা নীলা, জয়নিং টাইমে কি অ্যাডমিট কার্ডের সিগনেচার দিতে হয় নাকি ডিফারেন্টটা দেওয়া যায়? অ্যাডমিট কার্ডের সিগনেচার দিতে হয় এবং আপনি চাইলে পরবর্তীতে অ্যাপ্লাই করে সিগনেচার চেঞ্জ করতে পারবেন। তামান্না তাজরিন, পুলিশকে কি টাকা দিতে হবে ভাইয়া? নো কমেন্টস। সাবরিনা রাব্বি তানজিলা, ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটু বলেন প্লিজ। ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আগে যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে হয়তো আপনি হচ্ছে সরাসরি টাকা নিতে পারতেন, কিন্তু এখন সব জায়গায় হচ্ছে ইএফটির মাধ্যমে বিল হয় আর কি, মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আপনার স্যালারি যেটা করতে হয় আর কি, এটা অনলাইনে আইবাস নামে একটা সফটওয়্যার আছে, এখানে করতে হয় এবং আপনার টাকাটা সেটা বাংলাদেশ ব্যাংক থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন ওই অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার হবে। এই জন্য আপনার অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে। আপনার কনভেনশনালি সবাই সোনালী ব্যাংকে করে, সোনালী ব্যাংকে থাকতে হবে এরকম কোনো কথা নাই, আপনি যে কোনো ব্যাংকে করলেই হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায়। কারণ আপনি তো টাকা তুলবেন হচ্ছে কার্ড দিয়ে বা চেক দিয়েও তুলতে পারবেন, অন্য জায়গায় থেকেও তোলা যায়। আমার স্থায়ী ঠিকানা নিজের বাবার বাড়ি দিয়েছি, কিন্তু বর্তমানে আমার শ্বশুর বাড়িতে থাকি, সেজন্য আমি গতকাল পিসিতে শ্বশুরবাড়ির ঠিকানা নাগরিক সনদ আবেদন করেছি। এখন প্রশ্ন হলো ভাই আমার ঠিকানাটা পরিবর্তন হবে কিনা? ঠিকানাটা পরিবর্তন হবে। সোনাতলা হেলথ কমপ্লেক্সে জয়েন করতে চাই, প্রসিডিউরটা জানাবেন বস। রকিব, এটা হচ্ছে প্রাইভেটলি বলতে হবে। মুস্তাফিজ লিমন, ভাইয়া পোস্টিং নিজের উপজেলাতে নিজের জেলাতে হওয়ার চান্স কতটুকু? হ্যাঁ, চান্স অনেক বেশি নিজের জেলায় হওয়ার। ভিডিওটা ডিলিট করেন না, নয়তো এই বুদ্ধি দেওয়ার জন্য অথরিটি ডিলিট করতে বলেছেন। ও আচ্ছা, ডিলিট করে দিব তাহলে। আর কোনো কোশ্চেন? ফিমেল ডক্টররা ক্লাবের মেম্বার্স হতে গেলে আবার কি কেউ কিছু বলবে? না না না, কিছু বলবে না। আমার উপজেলায় হচ্ছে আমার অফিসার্স ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে ইওনো, উনি একজন ফিমেল, কোনো সমস্যা নেই। লেডিস ক্লাবে ফিমেল ক্যাডাররা জয়েন করবেন, একটু কেউ কিছু বলবে না? অ্যান্সার দিয়ে দিয়েছেন। আর কোনো প্রশ্ন? ভাইয়া গ্লো করছেন, মুগ্ধ, দুষ্টামি করতেছ? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আমরা পরবর্তী দুইটা সেশনে কথা বলবো, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। তাহলে একটা হচ্ছে আউটডোর ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে ইমার্জেন্সি এবং ইনডোর ম্যানেজমেন্ট নিয়ে কমন, যেগুলো আপনারা সবাই জানেন। তারপর উপজেলায় কিভাবে কি করতে হয়, এটা কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো আর কি। কোশ্চেন এসছে দুইটা, ভাইয়া আমার এই পর্যন্ত সবগুলো সিগনেচারে সরাসরি ইংরেজিতে লেখা, সব জায়গায় আমি এখন চেঞ্জ করতে চাই, আমার অন্যরা নকল করতে পারে। সিগনেচার নকল করা কঠিন, করতে পারবে না, প্রবলেম নাই। আপনি যেভাবে চান দিতে পারেন, আপনি চাইলে অ্যাপ্লাই করে চেঞ্জ করতে পারবেন। এমডি রেসিডেন্সি সুবিধা রূপালী ব্যাংকে আছে, আপনার নতুন অ্যাকাউন্ট করার দরকার আছে কি? না, নতুন অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। পর্দাশীল ডাক্তারদের পর্দার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। আপনার জন্য আলাদা রুম থাকে, ডিউটি ডক্টরের আলাদা রুম থাকে, সেটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। আপনার নাইট ডিউটি থাকলে আপনি যদি কোয়ার্টারে থাকেন, অনেক ক্ষেত্রে ফিমেল ডাক্তাররা কোয়ার্টারে থেকেও অন কলে ডিউটি করতে পারেন, যদি আপনার ক্ষেত্রে সিকিউরিটি ইস্যু মনে হয় আপনার ডিউটি রুমে থাকার ক্ষেত্রে, তবে সাধারণত সমস্যা হয় না। বিসিএস এর ট্রিট কবে দিবেন? এস এম রাকিব, ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাবল বিসিএস এর ট্রিট দুইজনেরটাই দিব সামনে। নোভা বলছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইয়ার গাইডলাইন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।